স্বাগত ব্যবসা পাতি সারাদিনের সাথে আছে আমি শারমিন। শুরুতেই দেখে দেব ঢাকার পুঁজিবাজার ইন্ডেক্সের মুভমেন্টটা কেমন রয়েছে। আজকে সপ্তাহের শেষ কার্যদিবস, আমরা দেখতে পাচ্ছি একটা আপস এন্ড ডাউন রয়েছে ইন্ডেক্সগুলোর মধ্যে, এবং এই মুহূর্তে ডিএসসির প্রধান সূচক ডিএসসি ইন্ডেক্সটি 10.54 পয়েন্টের মতো কমে 4841 পয়েন্টে রয়েছে। পাশাপাশি অন্য দুটো সূচকের ক্ষেত্রে ডিএস30 সূচকটি 0.42 পয়েন্টের মতো কমে 1847 পয়েন্টে, এবং সরিয়া সূচক ডিএসসি ইন্ডেক্সটি 1.32 পয়েন্টের মতো কমে 1179 পয়েন্টে। মোট লেনদেন 173 কোটি টাকা ছাড়িয়েছে এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে। হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দর হারানোর তালিকাতেই রয়েছে। 131টি দর হারিয়েছে, 91টি দর বেড়েছে। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 84টি দর বেড়েছে, 142টি দর হারিয়েছে, এবং মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 18টি ফান্ডের দর বেড়েছে এবং 10টি ফান্ড দর হারিয়েছে। এই ছিল এখনকার মতো সূচক এবং লেনদেনের সার্বিক চিত্র। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন পাঠাতে পারবেন SMS এর মাধ্যমে। আর SMS পাঠাতে BIZO লিখে স্পেস দিন, এরপর আপনার নাম লিখে মতামত এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে। পুঁজিবাজার নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাইলিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান জহিরুল ইসলাম। কথা বলছি তার সাথে। জনাব জহিরুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। ইন্ডেক্স এবং ট্রানজ্যাকশনের মুভমেন্টটা দেখলেন, ঈদের পরবর্তী সময়ে ট্রানজ্যাকশনের মুভমেন্ট আপনার অবজারভেশনে কি বলে? হ্যাঁ, আসলে দেখেন, আমাদের তো ঈদ দুটা, তো আজকে আমাদের যে কোরবানির ঈদ তো এক সপ্তাহ যায়নি, তো যার ফলে কিন্তু অনেক মানুষই কিন্তু এখনো ঢাকামুখী হয়নি বা এখনো আসেনি, তো যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে এরকম মুভমেন্টও নাই। এবং গত 2-3 দিন আপনি দেখবেন যে 400 কোটি বা তার মধ্যেই লেনদেনটা সীমাবদ্ধ আছে। তো মূলত যেহেতু ঢাকা স্টক এক্সচেঞ্জ ঢাকা মানে বেসডি একটা প্রতিষ্ঠান, এবং এখানেই সবগুলো ব্রোকারেজ হাউস ম্যাক্সিমাম আছে, হয়তো বা ঢাকার বাইরে খুব বেশি শাখা নাই। তো যার ফলে দেখা যাচ্ছে যে আপনার লেনদেনটা ঢাকায় লোকজন বেশি থাকলেই তখন কিন্তু এটা হয়, ঠিক আছে। যেহেতু লোকজন ঢাকার বাইরেই ম্যাক্সিমাম, সেই জন্য কিন্তু আমরা লেনদেনের মধ্যে যেমন গতি দেখতে পাচ্ছি না, ঠিক তেমনি টার্নওভারেও কিন্তু আপনার একটা জাস্ট ঝিমুনি ভাব আছে, এবং ইন্ডেক্সও কিন্তু তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। তো মূলত এই সময়টা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামলি আপনার ইনস্টিটিউট যারা আইসিবি বা সরকারি প্রতিষ্ঠানগুলো, তারাই কিন্তু অনেকখানি সাপোর্ট দিয়ে রাখে এবং লেনদেনটাকে একটা পর্যায়ে রাখে, এবং তাই কিন্তু হচ্ছে। রিটেল ইনভেস্টর যারা, তারা কিন্তু এখন ওইভাবে সক্রিয় হয়নি, যার ফলে আমরা মার্কেটে জাস্ট একটু নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি। আমাদের মার্কেটে আপনি জানেন যে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের পার্টিসিপেশন কিন্তু সেভাবে আমরা ওভাবে অবজার্ভ করি না কখনো। সেই জায়গা থেকে কিন্তু আমরা সময় দেখি 2 ঈদের আগ মুহূর্তে ট্রানজ্যাকশনের একটা নেতিবাচক ধারা সবসময় থাকে। এবার কিন্তু একটু ব্যতিক্রম ছিল, যে আমাদের ট্রানজ্যাকশন মুভমেন্টটা কিন্তু 500 থেকে 400-এর মধ্যে মুভমেন্টটা ছিল, এবং ইন্ডেক্সের অবস্থান অনেকটা স্টেবল ছিল। এই বিষয়টি আপনার কাছে কি মনে হয়? সাপোর্ট লেভেলটা আপনি পুরোপুরি শুধু কি আইসিবির কাছ থেকে দেখতে পাচ্ছেন, আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তাও একটু রয়েছে? প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে তো আইসিবি আছে, তারপরে সরকারি কতগুলো ব্যাংকও আছে বা তাদের মার্চেন্ট ব্যাংকগুলো আছে, তারপর কিছু কিছু ইনস্টিটিউট যারা মানে বেসরকারি ইনস্টিটিউট যারা আছে, মার্চেন্ট ব্যাংকার বা ব্রোকারেজ হাউস যেগুলো বড় হাউস, তারাও কিন্তু একটা সক্রিয় ভূমিকা পালন করে। তো এখানে যেটা হয়েছে, ঈদের আগে দিয়েও কিন্তু আপনার ক্ষুদ্র বিনিয়োগকারীদের পার্টিসিপেশনটা একটু কমই ছিল, যার ফলে কিন্তু আমরা লেনদেনের গতিটা কম দেখেছি, পাশাপাশি ইন্ডেক্সের মুভমেন্ট ওরকম হয়নি। তো মূলত দেখা যাচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তারা হয়তো বা কিছুটা সক্রিয় ছিল, যার ফলে লেনদেনটা 300 থেকে 400 বা 450 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। আরেকটা বিষয় হচ্ছে সেক্টর মুভমেন্ট নিয়ে আলোচনা করবো। আমাদের এই মুহূর্তে পুঁজিবাজারে যেসব ইনভেস্টর রয়েছে, তারা বেশিরভাগ সময় বলে যে এই মুহূর্তে ব্যাংকিং সেক্টর তারা খুব বেশি প্রেফার করে। আপনি জানেন সবচাইতে হাই ক্যাপের শেয়ারগুলো ব্যাংকিং সেক্টরে, কিন্তু সেদিক থেকে প্রাইস বেশিরভাগে দেখা যায় ফেস ভ্যালুর কাছাকাছি। আপনার কাছে কি মনে হয় যে এটার ফিউচার? হ্যাঁ, ফিউচার ক্যাপিটাল মার্কেটটাই কিন্তু আপনার এখানে হয়েছে কি ধৈর্য ধরে বসে থাকার একটা জায়গা। হ্যাঁ, হয়তো বা ব্যাংকিং সেক্টর বা ব্যাংকিং, আপনি লিজিং ফাইন্যান্সের কথা যদি বলেন, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যদি বলেন, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি লিজিং ফাইন্যান্সের কিন্তু একটা মুভমেন্ট হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু ব্যাংকের, সিলেক্টিভ কিছু ব্যাংকেরও কিন্তু মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো খুব যে তারা যে একদম ঝিমিয়ে আছে তা না, কিন্তু হ্যাঁ লিজিং ফাইন্যান্সের মুভমেন্টটা একটু ভালো দেখা যাচ্ছে। তো এটা আসলে ডিপেন্ড করে হলো বেসিক্যালি আপনার ইনভেস্টরদের একটা চাহিদা বা ডিমান্ড অনুযায়ী। তারা যদি মনে করে যে না, এখন এই স্টকটাতে বা এই আপনার সেক্টরটাতে ঢুকলে তাদের প্রফিট হওয়ার সম্ভাবনা, তারা তখন সেই প্যাটার্নটা দেখে কিন্তু ঢুকে। যখনই দেখি যে টার্নওভারটা, ওই সেক্টরের টার্নওভারটা বেশি, তখন কিন্তু অনেকে ইন্টারেস্টেড হয়, এবং তখন তারা অনেক ইনভেস্টর কিন্তু তখন আপনার ওই সেক্টরে চলে আসে, এবং তারা ইনভেস্ট করে কিছু একটা হয়তো প্রফিট তারা পেতে চায়। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি জানেন যে জুন ক্লোজিং এ আমরা সবসময় ইন্ডেক্সের ক্ষেত্রে একটা ব্যাপক পরিমাণে পরিবর্তন দেখি। এবার কিন্তু আমরা সেভাবে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি না। এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, আপনি জানেন যে জুন ক্লোজিং কিন্তু অনেকগুলো আপনার সরকারি কোম্পানি যেগুলো আছে, আমি জানি ফুয়েল পাওয়ার আছে কিছু কোম্পানি, ফুয়েল
সেক্টরের, তো তাদের জুন ক্লোজিং। এছাড়া আরও কিছু কোম্পানি থাকে যে সরকারি কোম্পানি, তারাও কিন্তু জুন ক্লোজিংয়ে অনেক কোম্পানি আছে, এবং সেই সমস্ত কোম্পানিগুলোর মুভমেন্ট কিন্তু এই সময়টা হওয়ার কথা, এবং একদম যে হচ্ছে না তা বলা যাবে না। হ্যাঁ, আপনার ফুয়েল সেক্টরের কিছু কিছু কোম্পানি, যেগুলো সরকারি কোম্পানিগুলো, সেগুলোর কিন্তু মুভমেন্ট টুকটাক হচ্ছে, এবং তাদের কিন্তু প্রাইস মোটামুটি স্টেবল আছে, যে ডাউন ট্রেন্ড তা বলা যাবে না। আমাদের দেশের পার্সপেক্টিভে ফুয়েল সেক্টরটা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ফুয়েল সেক্টরের তো অবশ্যই আপনার প্রসপেক্ট আছে, এবং স্পেশালি এখানে যেটা আমি আপনাকে একটু আগে বলেছি, এখনো বলি, যে মূলত ফুয়েল সেক্টরে মূল শেয়ারগুলো কিন্তু আপনার সরকারি শেয়ার। বেসরকারিতে হয়তো এক দুইটা বা দুই তিনটা কোম্পানি আছে, এবং সরকারি শেয়ারগুলো কিন্তু বেশি। এবং যেহেতু এগুলো আপনার ফুয়েল সেক্টরের শেয়ার প্রাইভেট সেক্টরে খুব কম, কোম্পানি কম, যার ফলে এগুলো কিন্তু মনোপলি বিজনেস, এবং এদের ভবিষ্যৎ ডেফিনেটলি আছে, এবং তারা আস্তে আস্তে ভালোই করছে, এবং ভালো লভ্যাংশ তারা কিন্তু ঘোষণা করছে প্রতি বছরই। এবং আমি তো জানি সরকারি ফুয়েল কোম্পানিগুলো 100% বা তার বেশি কিন্তু তারা ডিভিডেন্ডটা ঘোষণা করে প্রতি বছর। আরেকটা বিষয় হচ্ছে কি, টেলিকমিউনিকেশন সেক্টরে আমরা দেখি যে দুইটি কোম্পানি রয়েছে, সাবমেরিন কেবল এবং গ্রামীণ ফোন। এর বাইরে আরো যে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো রয়েছে, তাদেরকে পুঁজিবাজার আনার ক্ষেত্রে আসলে কি ধরনের অগ্রগতি বা কি ধরনের পদক্ষেপ জরুরি বলে আপনার কাছে মনে হয়? খুবই একটা ভালো প্রশ্ন আপনি করেছেন, এবং এটা আসলে খুবই যুক্তিযুক্ত একটা বিষয়। সময় চলে আসছে এখন। আপনি জানেন যে আমরা পেপার পত্রিকাতে দেখেছি রবি এবং এয়ারটেল তারা মার্জ হয়ে যাচ্ছে, এবং তারা একটা প্রাথমিক সম্মতিও পেয়েছে আপনার বিটিআরসির কাছ থেকে, এবং এটা হয়তো হয়ে যাবে। এবং এটা যদি হয়, তাহলে দুটো কোম্পানি কিন্তু যদি একসাথে হয়, তখন তারা কিন্তু অনেক শক্ত ভিত্তি পেয়ে যাবে। তো হয়তো বা এয়ারটেল তারা মানে লস করতেছিল, বাট রবি কিন্তু কনজিকিউটিভ কয়েকটা বছর তারা লাভ করেছে। তো যেহেতু দুটো কোম্পানি এক হবে, ফলে তাদের কিন্তু গ্রাহক সংখ্যা বাড়বে, এবং তাদের কস্ট অফ ফান্ড যেটা, সেটাও কমে যাবে। এবং তারপর তারা যদি ক্যাপিটাল মার্কেটে আসে, তাহলে তাদের যে আপনার ফান্ড যে রেজের ব্যাপারটা, সেটা তারা কিন্তু অনেকখানি কাভার আপ করতে পারবে। এবং আমি যতটুকু জানি যে রবি তারা আইপিও প্রসেসের মধ্যে আছে, বা মানে সামনে খুব শীঘ্রই তারা আসবে, এরকম আমি আমি যতটুকু জানি সেই নিজ নিয়ে বলছি যে তারা আসবে। এবং এক্ষেত্রে যেটা উচিত, যে গভর্নমেন্টের তরফ থেকেও কিন্তু কতগুলো রুলস রেগুলেশনস অথবা এরকম কোনো বাধ্যবাধকতা দিয়ে যাওয়া যায় কিনা, যে সমস্ত মাল্টিনেশনাল কোম্পানি তাদেরকে কিভাবে ক্যাপিটাল মার্কেটে আনা যায়, এরকম যদি কোনো একটা আপনার বাধ্যবাধকতা দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের মার্কেটের জন্য ভালো হবে। এবং গ্রামীণ ফোন যখন মার্কেটে আসলো, তারপরে কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেট, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেহারা বলুন বা চিটাগং স্টক এক্সচেঞ্জের চেহারা বলুন, আমূল চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক তেমনি যদি এই রবি যদি আবার লিস্টেড হয়, তাহলে আমি মনে করবো যে এটাও একটা মাইল ফলক হবে আমাদের স্টক এক্সচেঞ্জের জন্য, এবং এখান থেকে কিন্তু বিনিয়োগকারীরাও অনেক লাভবান হবে, প্লাস এক্সচেঞ্জ এবং এখানকার রিলেটেড যারা স্টেক হোল্ডার আছে, তারাও কিন্তু অনেকখানি আপনার এখান থেকে সুবিধা বা লাভবান হতে পারবে। আমাদের পুঁজিবাজারে যেই বিনিয়োগকারীরা লং টার্ম ইনভেস্টমেন্টে জড়িত, আপনি জানেন যে একটা শ্রেণী রয়েছে তারা শুধুমাত্র আইপিও তে ইনভেস্টমেন্টে থাকে, এবং সেকেন্ডারি মার্কেট যখন একটা কোম্পানি লিস্টেড হয়ে যায়, তখন তারা মার্কেট থেকে বের হয়ে যায়। আর যেই বিনিয়োগকারীরা শুধুমাত্র লং টার্ম ইনভেস্টমেন্টে বেশি জড়িত থাকে, তাদেরকে উদ্বুদ্ধ করতে কোনো পদক্ষেপ কি এই মুহূর্তে জরুরি কিনা? অবশ্যই আমার মনে হয় যে আপনি দেখেন, এখানে আমি আমার একটা ব্রোকারেজ হাউস আমি পরিচালনা করি, তো সেখানে আমি দেখি যে যারা আইপিওতে শুধু অ্যাপ্লাই করে, তারা শুধু আইপিওতেই থাকে, তারা কিন্তু সেকেন্ডারিতে ম্যাক্সিমাম খুবই কম ইনভলভ হয়, খুবই কম। তো এরকম কোনো কোটা করা যায় কিনা, যারা ধরেন যে আপনার সেকেন্ডারিতে যারা ট্রেড করতেছে, রেগুলার যারা ট্রেড করে, ওই সমস্ত অ্যাকাউন্টগুলোর জন্য যদি কোনো কোটা করে দেওয়া যায়। আপনি জানেন যে আপনার যারা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য কিন্তু 20% কোটা আছে, এবং সেটা কিন্তু এখনো বহাল আছে। তো সেরকম যদি কোনো কোটা যারা রেগুলার ট্রেড যারা করে, ধরেন মাসে 2টা 4টা 5টা যারা ট্রেড করে, ঠিক আছে, ওদেরকে যদি এরকম একটা কোটার মধ্যে এনে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক যারা শুধু আইপিওতে অ্যাপ্লাই করতো, তারাও কিন্তু তখন বাধ্য হয়ে হয়তো বা কিছু তারা ট্রেড করতো। আরেকটি বিষয় আমি এর মধ্যে অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের ডিএসসির কিন্তু একটি নিয়ম রয়েছে যে একের অধিক বিও অ্যাকাউন্ট থাকতে পারবে না, এবং আপনি জানেন যে তারপরেও অনেকেই একের অধিক বিও অ্যাকাউন্ট থেকে আইপিও মার্কেটে শুধুমাত্র ইনভেস্টমেন্টে আসার জন্য অ্যাপ্লাই করে থাকেন। তাদের জন্য কি কোনো অ্যাকশন নেওয়া জরুরি? হ্যাঁ, এটা হয়। আপনার দেখা যাচ্ছে একজন লোক সে তার নামে একটা অ্যাকাউন্ট করতে পারবে, তারপর সে আরেকজনকে নিয়ে আরেকটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে, এটাই নিয়ম আর কি। তো তারপর অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে 4টা বা 3টা বা মানে তার বেশি অ্যাকাউন্ট সে করার মানে সে করে ফেলে, এবং সেগুলো যখন আপনার আইপিও লটারি যখন হয়, তখন কিন্তু এগুলো ধরা পড়ে, এবং সেক্ষেত্রে তার কিন্তু পানিশমেন্টও হয়, এবং ওখান থেকে তার পরিমাণ টাকা তার কাটা যায়। এবং এই প্রবণতাটা এখন কমে আসছে, এবং এটা এখন খুবই কম হচ্ছে। এটা আমি আমার হাউস থেকে দেখেই বলছি যে এটা অনেকখানি কমে এসেছে।
আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখন একমাত্র সাপোর্ট হচ্ছে কি আইসিবি সাপোর্টে আমরা বাজারে বেশি দেখতে পারি। এরকম সাপোর্টিভ কোনো প্রতিষ্ঠান কি এখন বর্তমানে জরুরি কিনা, এবং সেটা ইমপ্লিমেন্টেশন আনার জন্য কি ধরনের পদক্ষেপ আসলে আমাদের ডিএসসির পক্ষ থেকে নেওয়া উচিত বলে আপনার মনে হয়? না, আমরা ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডিএসসি কে এবং বাংলাদেশ সিকিউরিটিজ কমিশনকে বেশ কতগুলো প্রস্তাবনা দিয়েছিলাম বা বলেছিলাম, মৌখিকভাবে বলেছিলাম, প্রস্তাবনা আকারেও কিন্তু দেওয়া হয়েছে আমি যতটুকু জানি। আমাদের এখানে অনেক ইনস্টিটিউট কিন্তু আছে, বাট তারা ইনএক্টিভ অবস্থায় আছে। অনেকগুলো মার্চেন্ট ব্যাংক, অনেক বড় বড় ব্রোকারেজ হাউস, তারা কিন্তু আপনার নতুন করে রি ইনভেস্টমেন্টে যেতে পারতেছে না। আপনি জানেন এটা কেন? বাংলাদেশ ব্যাংকের বড় একটা মানে অবস্থান কিন্তু মার্চেন্ট ব্যাংক জুড়ে রয়েছে এবং তারা পুরোপুরি স্টাক আপ হয়ে বসে আছে, ফুললি স্টাক আপ হয়ে আছে। এবং সেটা বাংলাদেশ ব্যাংকের আপনার জানেন যে এক্সপোজারের একটা বিষয় আছে, সেই এক্সপোজার লিমিটের কারণে কিন্তু আপনার মার্চেন্ট ব্যাংকগুলো বলেন বা ব্যাংকগুলো বলেন, তারা কিন্তু নতুন করে রিইনভেস্ট করতে পারতেছে না। বরঞ্চ যখনই একটু শেয়ার প্রাইস বাড়ে তারা কিন্তু আপনার তখন শেয়ার সেল করে দিয়ে তাকে ওই অ্যাডজাস্টমেন্টই তাকে যেতে হচ্ছে। কারণ আপনার 2016 সালের আপনি জানেন জুলাইয়ের মধ্যে তাদের একটা সিলিং আছে, সেই কোটার মধ্যে তাকে এটাকে নিয়ে আসতে হবে। এবং সেটা আমি যতটুকু জানি যে প্রায় 6 থেকে 7,000 কোটি টাকার একটা আপনার অ্যামাউন্ট আছে, যে টাকাটা তাদেরকে রিঅ্যাডজাস্ট তাদের করতে হবে। এবং এটা যদি রিলিফ যদি করা যায় তাহলে কিন্তু মার্কেটে ফান্ড ফ্লো বাড়বে। এবং এটা আসলে আমার মনে হয় যে সামান্য কিছু নিয়মের পরিবর্তন করলে এটা সাপোর্ট লেভেল মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে করা সম্ভব। অবশ্যই এরকম আপনার মানে বিগ সাইজের ব্রোকারেজ হাউসও আছে এবং আপনার মার্চেন্ট ব্যাংকও আছে। আমি জানি যাদের পেড আপ ক্যাপিটাল ধরেন যে এমনও আমি ব্রোকারেজ হাউস জানি যার পেড আপ ক্যাপিটাল 800 কোটি টাকা, তাই না? এবং তাদের হয়তো বা আরো ইনভেস্টমেন্ট তারা লোনের মাধ্যমে করে তাদের সাইজটা আরো বড় আছে, বাট তারা এখন নতুন করে কিছু করতে পারতেছে না বিকজ ওই এক্সপোজার লিমিটের কারণে। আচ্ছা, আমরা আরো কিছু বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব, তবে তার আগে একটি বিরতির সময় হয়ে এসেছে। ধন্যবাদ। এই মুহূর্তে নিচে একটি বিরতি, সাথে থাকবেন, ফিরছি এখনই। স্বাগত আরো একবার বিরতির পরে, সাথে আছে শারমিন সেতু। বিরতিতে যাবার আগে আমরা আলোচনা করছিলাম প্রাইলিংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার জহিরুল ইসলামের সাথে। ফিরছি আবার আলোচনায়। ডাক্তার জহিরুল ইসলাম, আপনি ইনভেস্টমেন্টের কথা বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের সেই এক্সপোজার লিমিটের ব্যাপারে বলছিলাম। হ্যাঁ, এইটা কিন্তু সবচেয়ে বড় মাথা ব্যথা এখন আমাদের এই এক্সচেঞ্জের জন্য বলেন বা এখানে যারা স্টেক হোল্ডার যারা আছে মার্চেন্ট ব্যাংকগুলো বা বড় বড় ব্রোকারেজ হাউসগুলোর জন্য বড় মাথা ব্যথা এটাই। মানে মার্জিন লোনও বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর এটা যে তার এক্সপোজারটা তাকে অ্যাডজাস্ট করতে হবে একটা টাইমের মতো, তাকে সেটা সবচেয়ে বেশি প্রভাব কোন সেক্টরে পড়ছে, ব্যাংক নাকি মার্চেন্ট ব্যাংকের উপরে? না, ডেফিনেটলি এটা আপনার মার্চেন্ট ব্যাংকগুলোর উপরই প্রেসারটা পড়ছে, বিকজ তারা হলো আপনার সাবসিডিয়ারি কোম্পানি এবং এর মাদার কোম্পানি তো ব্যাংকগুলো, ঠিক আছে? বা ব্রোকারেজ হাউসগুলো সাবসিডিয়ারি বা মার্চেন্ট ব্যাংকগুলো সাবসিডিয়ারি, বাট এর মাদার কোম্পানি কিন্তু ব্যাংক। সেই ব্যাংকই কিন্তু তাকে প্রেসার দিচ্ছে যে তুমি এখানে নতুন করে ইনভেস্টমেন্ট করতে পারবে না, আমি তোমাকে যে ফান্ডিংটা করেছি সেটা তুমি আমাকে ফেরত দাও। সাপোজ একটা আপনার সাবসিডিয়ারি কোম্পানি হলো একটা ব্রোকারেজ হাউস, সাপোজ এক্স ব্রোকারেজ হাউস, সে হয়তো বা 500 কোটি টাকার একটা পেড আপ করে সেই কোম্পানিটা গঠন করেছিল, তার মাদার কোম্পানিটা। এখন এই 500 কোটি টাকা কিন্তু আপনার এক্সপোজারের মধ্যে চলে আসছে, অথচ এটা কিন্তু কাম্য না, এটা তো তার সাবসিডিয়ারি কোম্পানি। তো সাবসিডিয়ারি কোম্পানির টাকা এটা কেন এক্সপোজারে যাবে সেটা আমার নিজেরও বোধগম্য না। তো যার ফলে এটা একটা প্রবলেম। বেসিক্যালি কি এটার জন্যই কি এখন আমাদের লিকুইডিটি ক্রাইসিসটা বাজারে বেশি হচ্ছে? ডেফিনেটলি। যার ফলে ওই ব্রোকারেজ যখন আপনার দেখা যাচ্ছে যে পোর্টফোলিও একটু ভালো পজিশনে যায় তখন সে সেল করে তার মাদার কোম্পানিকে সেই টাকাটা তাকে ফেরত দিয়ে দিচ্ছে, এবং যার ফলে সে নতুন করে আপনার রিফান্ডিং বা আপনার এখানে যে ইনভেস্টমেন্ট করবে সেটা তো যাওয়ার প্রশ্নই আসে না, সে এটা চিন্তাই করে না। তো এই প্রবলেমটা কিন্তু মার্কেটে একটা বড় প্রবলেম। মানে আপনার ওই যে নেগেটিভ ইকুইটি বলেন বা যাই বলেন, তার চেয়ে বড় সমস্যা এটা, এবং এটা থেকে কিন্তু উত্তরণ হওয়ার অনেক সুযোগ আছে। সামান্য কিন্তু একটা আইএমএফ এর প্রেসক্রিপশন ফলো করতে যেয়ে কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটে ধুকছে কিন্তু। হ্যাঁ, তারা এখন একটা মানে বড় ক্রাইসিসে পড়ে গেছে। তো এটা থেকে বের হওয়ার অনেক রাস্তা আছে এবং সেই রাস্তাগুলো আমরা বলেছিও, এবং এটা বিভিন্নভাবে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা হয়েছে। তো আমার মনে হয় যে এটা বিষয়টা আসলে দেখবে, এবং দেখলেই কিন্তু আমাদের মার্কেটটা একটা সুন্দর শেপ বা পজিশনে চলে আসবে বলে মনে করি। আরেকটা বিষয় আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে গিয়ে আমাদের মার্কেট ভ্যারিয়েশনসের ক্ষেত্রে নতুন নতুন রিফর্মস আসে, সেই জায়গা থেকে সেপ্টেম্বরে মোবাইল অ্যাপসের একটি বিষয় আনা হয়েছিল, সেপ্টেম্বরের মধ্যে কাজটি শুরু হয়ে যাবে, সে ব্যাপারে কি কোনো অগ্রগতি রয়েছে কিনা? আসলে দেখেন, এটা কিন্তু আমরা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে অনেকবার আলাপ করেছি, ব্রোকারেজ অ্যাসোসিয়েশন বসেছে এবং তারা জানতে চেয়েছে যে কি অগ্রগতি, এবং এক্সচেঞ্জ মানে ম্যানেজমেন্টে যারা আছেন তারাও কিন্তু এটা কাজ করছেন, যেহেতু আমাদের এই সফটওয়্যারটাই নতুন, যার ফলে এখানে অনেক আপনার টেস্টিং হচ্ছে এবং কিছু মাঝখানে প্রবলেমও হয়েছিল। তো যার ফলে তারা একটু দ্বিধাদ্বন্দ্বে আছে যে এটা কখন জিনিসটা চালু করবে, মোবাইল অ্যাপসটা চালু করবো। জিনিস সব কিন্তু রেডি আছে,
একটু দ্বিধাদ্বন্দ্বের কারণে হয়তো দেরি হচ্ছে। বাট এর ফলে কিন্তু আপনার দেখা যে প্রবলেমটা যেটা হচ্ছে যে আগে ইনভেস্টর যে সুবিধাটা পেত, তারা ঘরে বসে তাদের আপনার ল্যাপটপের মাধ্যমে তারা কিন্তু অর্ডারগুলো সাবমিট করতে পারতো, কিছু হলেও তারা করতে পারতো। অথচ নতুন সফটওয়্যার আমরা কিন্তু অনেক আশাবাদী ছিলাম যে এটা হয়তো বা ডে ওয়ান থেকে না হোক কিছুদিনের মধ্যে যদি এটা চালু হয় তাহলে কিন্তু ইনভেস্টররা কিন্তু অনেক আপনার হোমলি ফিল করতে, এবং তারা কিন্তু যে কোনো অর্ডার, এখন যে কোনো একটা অর্ডার যখন সাবমিট করতে যায় বা দিতে যায় তখন তাই কিন্তু একজন ট্রেডারকে ফোন দিতে হয়, অথরাইজকে ফোন দিতে হয়, ফোন দিয়ে তাকে সেই অর্ডারটা প্লেস করতে হয়, এবং সেক্ষেত্রে তার কিন্তু আপনার দেখা যায় স্কোপ কম থাকে, এটা সে মডিফাই করতে চায়, 20 পয়সা কমাতে চায় বা 30 পয়সা বাড়াতে চায়, তার জন্য আবার তাকে ফোন দিতে হয়, এবং সেই সময় ফোন দিল হয়তো ওই সময় সে অথরাইজ বা ট্রেডার বিজি ছিল, মানে ফোন ধরতে পারলো না। তো যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটা তার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। হ্যাঁ, এবং এটা যদি ধরেন যে একটা ইনভেস্টর সে যদি ঘরে বসে যদি কাজটা করতে পারে মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে সে অনেক বেশি লেনদেন করতে পারবে, সে তার ইচ্ছা মতো এটাকে মডিফাই করতে পারবে, বাড়াতে পারবে, কমাতে পারবে, এবং লেনদেনের গতিটা অনেক বাড়বে। এবং এটি আমরা চাচ্ছি, ব্রোকাররা চাচ্ছি আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব হয় এই অ্যাপসটা যদি চালু করা যায় তাহলে এটা আমাদের মনে হয় ক্যাপিটাল মার্কেটের জন্য অনেক ভালো হবে। ডিমিচুয়ালাইজড এক্সচেঞ্জের কাছে আমাদের কিন্তু অনেক প্রত্যাশা ছিল, আপনি জানেন। সবচেয়ে বড় প্রত্যাশা যেটা বিনিয়োগকারীদের ছিল সেটা হচ্ছে ইকুইটি বেসড মার্কেট থেকে তারা একটু সরে গিয়ে মার্কেট ভ্যারিয়েশনস চাচ্ছিল। অবশ্যই এটার ব্যাপারে আমরা অনেকবার কথা বলেছি। সেই জায়গা থেকে কি মনে হয় ডিএসসির কর্তৃপক্ষে কি কোনো অগ্রগতি আপনি পার্সোনাল ভাবে আমরা দেখেন, আমরা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে কিন্তু ডিমিচুয়ালাইজেশন সাথে মানে আপনার একাত্মতা ঘোষণা করেছে, এবং এটা হয়েছে, গভর্নমেন্টের সদিচ্ছা ছিল এবং ব্রোকাররাও চেয়েছিল, যার ফলে এটা হয়েছে। বাট আমাদের স্বপ্ন কিন্তু এখনো সেভাবে পুরোপুরি কিন্তু সফল হয়নি। এখনো কিন্তু আমাদের এক্সচেঞ্জে আপনার দেখেন শুধুমাত্র আমরা ইকুইটি বেস আপনার মার্কেটের মধ্যে রয়ে গেছি, অথচ একটা ডিমিচুয়ালাইজ এক্সচেঞ্জ কিন্তু সেটা আশা করে না। এখানে প্রোডাক্ট থাকবে, মানে ভ্যারাইটিস অফ প্রোডাক্ট থাকবে, এবং সেই প্রোডাক্টগুলোতে দেখা যাবে যে আপনার মানে যখন চালু হবে তখন কিন্তু এক্সচেঞ্জ কিন্তু অনেক আপনার রেভিনিউর মাধ্যমে আর্ন করার কথা, অথচ সেটা কিন্তু এখন আমরা বাস্তবে সেরকম রূপ দেখিনি। যদিও বলতেছে কাজ হচ্ছে এখানে আপনার ইটিএফ ফান্ড নিয়ে, তারপরে আপনার বন্ড নিয়েও কাজ হচ্ছে, তারপরে আপনার এখানে ডেরিভেটিভস নিয়েও কথা হচ্ছে, তারপর আরো কিছু সাবসিডিয়ারি কোম্পানি গঠন করার কথা, বাট এগুলো কিন্তু আমরা এখনো মানে বাস্তবে কিন্তু কোনো রূপ দেখতে পাই না। ডিএসসির সাথে আপনাদের কোনো মিটিং আমরা অনেকবার মিটিং করেছি এবং আমরা জানতে চেয়েছি কি অবস্থা, এবং ওনারা যেটা বলেছেন যে অগ্রগতি হচ্ছে এবং অনেকখানি তারা এগিয়ে গেছেন। হয়তোবা 2016 সালে আমরা কিছু আপনার ফ্রুটফুল কিছু আপনার ভিজিবল কিছু একটা দেখতে পারবো, হয়তো ইটিএফ ফান্ডটা মার্কেটে চলে আসবে, ওই সময় হয়তোবা আপনার আরো কিছু প্রোডাক্ট আমরা পাবো আর কি আশা করি। ইসলামী একটা বন্ড আসার কথা সেটা হয়তোবা চলে আসবে, এবং ডেরিভেটিভস নিয়ে কাজ হচ্ছে সেটা হবে, এবং আমাদের আপনার যেটা ক্লিয়ারিং কর্পোরেশন হওয়ার কথা, যেখানে আমাদের স্টক এক্সচেঞ্জগুলোর মেইন পার্টিসিপেশন থাকবে, এবং ওইটাও যদি আপনার বাংলাদেশ সিকিউরিটি কমিশন যদি পারমিশন দিয়ে দেয়, ওকে করে দেয়, তাহলে সেখান থেকে কিন্তু একটা রেভিনিউ কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ তখন আর্ন করতে পারবে, এবং তখন কিন্তু হয়তোবা চেহারাটা চেঞ্জ হবে। বাট বাস্তবে কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না, এগুলো হয়তোবা সামনে ফিউচারে আসবে, সেটা নিয়ে আমরা বসে আছি। খুব সংক্ষেপে জানতে চাইবো যে বিনিয়োগকারীদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থেকে থাকে। বিনিয়োগকারী ভাইদের জন্য আমার একটাই কথা, সেটা হলো যে আসলে ক্যাপিটাল মার্কেটটা কিন্তু স্পেশালাইজড এরিয়া, এই মার্কেটটাতে আসলে মানে যেনতেনভাবে সবাই ঢুকতে পারে না। তো এই মার্কেটে আসতে হলে তাকে একটু মেধা খাটাতে হবে, এবং মার্কেট একটু বুঝে শুনে জেনে, এই মার্কেট সম্পর্কে জেনে তারপরে আপনার মার্কেটে ইনভেস্ট করার কথা, আমি যেটুকু জানি। প্লাস এখানে আপনার হুট করে আসলেন, হুট করে চলে যাবেন, এটা লস করবেন। একটু লং টার্ম চিন্তা ভাবনা নিয়ে ইনভেস্টমেন্ট করলে এখান থেকে আপনার একটু গেইন লং টার্মে আসবে, শর্ট টার্মে কিছু হবে না। ডক্টর জহিরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আসলে সময় স্বল্পতার জন্য আমরা অনেকগুলো সমস্যা হয়তোবা তুলে ধরতে পারিনি। ধন্যবাদ আপনাকে। আমন্ত্রণ পরের সংবাদে সাথেই থাকবেন।